ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্রমণ পথিক। এখন বাজে প্রায় 1:45 আর আমি সকালে বেরিয়েছি ভালকি মাচান, বর্ধমান জেলার ভালকি মাচানে যাওয়ার উদ্দেশ্যে। এখন প্রায় 107 কিলোমিটার মতো ডিস্টেন্স আমি কভার করেছি, আর কিছুটা ডিস্টেন্স বাকি আছে। তো এখন এই রাস্তাটা আপনাদের আমি দেখাবো, কিন্তু বাকি রাস্তাটা দেখালাম না এই কারণে, তাহলে ভিডিও অনেক বেশি লেন্দি হয়ে যাবে। আর আমি এমন একটা জায়গায় এখন দাঁড়িয়ে রয়েছি, দেখুন আমার পিছনে চারদিকে ধান ক্ষেত, মানে ধানগুলো কাটা হয়ে গেছে, হলুদ রঙা ধান ক্ষেত। একদম গ্রাম এরিয়া, আর চারদিকে মাঠ আর মাঠ। আর আমি চলেছি ভালকি মাচান। এখন যে অঞ্চলটা আমি দাঁড়িয়ে রয়েছি, চলুন সেখানকার দৃশ্যপটটা একটু দেখাই। এখানকার দৃশ্য দেখেই বোঝা যায় বর্ধমান জেলা হচ্ছে পশ্চিমবঙ্গের শস্য ভাণ্ডার। সত্যই তাই, যত দূর দেখা যায় ধান ক্ষেত আর ধান ক্ষেত, এবং ধান কাটা হচ্ছে। চলুন এবার রওনা দেওয়া যাক ভালকি মাচানের উদ্দেশ্যে। আবারও শুরু হলো ছুটে চলা। গন্তব্য বর্ধমান জেলার আউশ গ্রামের অরণ্য অধ্যুষিত ট্যুরিস্ট বা পিকনিক স্পট ভালকি মাচান। পিচঢালা নূতন সর্পিলাকার রাস্তা চলেছে দিকচক্রবালের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। সদ্য ধান উঠে যাওয়া দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের ওপর দিয়ে মাঝে মাঝে অবশ্য চোখে পড়ছে ছোট গ্রাম বা জনবসতির, যেখানে সদ্য কাটা ধানের ছাড়াই মাড়াই মড়াই দেওয়ার চরম ব্যস্ততা। যেদিকে তাকাই দিগন্ত বিস্তীর্ণ হলুদ রঙা ধান ক্ষেত, যাতে অবশিষ্ট রয়েছে ধান গাছের গোড়ার অংশটুকু। এখানের দিকচক্রবালের অদ্ভুত প্রকৃতি। এখানে দিগন্তে দিকচক্রবালের একদম প্রান্তে নীল আকাশ ও ধান্যক্ষেত্রে মাখামাখি মেলামেশা। কে কার মধ্যে কখন হারিয়ে গেছে তা বোঝার উপায় নেই। ছোটবেলায় বইতে পড়া উল্টানো ডাবার মতো আকাশ ও দিকচক্রবালের এক প্রকৃষ্ট উদাহরণ। বিস্তীর্ণ ফাঁকা মাঠের উপর দিয়ে শুধুই ছুটে চলা, নীল আকাশের নিচে কোলাহলবিহীন সর্পিল রাস্তায় ছুটে চলায় প্রকৃতির বিস্তীর্ণ প্রাঙ্গণে এক অদ্ভুত ক্ষুদ্রতার অনুভূতি, যা প্রকৃতির রূপাস্বাদনের উন্মত্ততাকে জন্ম দিয়ে চলেছে বারবার। এইরকম হাজারো অনুভূতির রোমাঞ্চকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলাম ভালকি মাচান ফরেস্ট অঞ্চল। এই ভালকি মাচান আপনারা কিভাবে আসবেন, কি দেখবেন, কোথায় থাকবেন, সব তথ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পরিবেশন করলাম। প্রয়োজন অনুসারে আপনারা দেখে নিতে পারেন। এখন রাস্তার দুই পারে ফাঁকা মাঠ ও ক্ষুদ্র জনবসতির জায়গায় হাজির হয়েছে এক সবুজ নির্জন বন প্রকৃতি। এটাই ভালকি মাচান ফরেস্ট নামে খ্যাত। জঙ্গল মধ্যবর্তী এই রাস্তা ধরে কিছুটা অগ্রসর হয়ে দেখা যাক জঙ্গল প্রকৃতির কিরূপ পরিবর্তন হয়। এইবার কৌতূহলকে খানিকটা দমন করে ইউটার্নে চললাম মাচান টাওয়ারের দিকে, যা ভালকি মাচান ভ্রমণের বিশেষ এবং প্রধান আকর্ষণও বলতে পারেন, যার ইতিহাস এই ফরেস্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেখানে এই নির্জন বনাঞ্চলে দাঁড়িয়ে আজও ইতিহাস ফিসফিস করে কথা কয়।
এই ভালকি মাচান নামের সঙ্গে জুড়ে রয়েছে অনেক লোককথা, অনেক কিংবদন্তি। চলুন এবার সব কিছু তথ্য সমন্বয়ের সঙ্গে সঙ্গে শুরু করা যাক এক্সপ্লোরেশন অফ ভালকি মাচান। সকাল 10টা নাগাদ বেরিয়ে প্রায় 117 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি পৌঁছালাম ভালকি মাচান। আর আমার পিছনেই রয়েছে সেই মাচান টাওয়ার। দেখুন, দেখতে পাচ্ছেন সেই মাচান টাওয়ারটা। আর দেখুন কেমন অরণ্য এরিয়া। ভীষণ সুন্দর একটা অরণ্য এরিয়া, মানে খুব ডেন্স অরণ্য না হলেও কিন্তু প্রচুর সবুজ গাছগাছালিতে পরিপূর্ণ। চলুন এবার আপনাদেরকে আমি পুরো অঞ্চলটা ঘুরে দেখাই। আমি এই রাস্তা দিয়ে এসেছি, এই দেখুন। আর আমার পাশেই রাখা রয়েছে আমার গাড়িটা। আর এই যে মাচান টাওয়ারটা। জঙ্গলের উপর দিয়ে বেরিয়ে গেছে এই রাস্তা। এই অরণ্যে বিশেষ জন্তু জানোয়ার না থাকলেও খুব নিস্তব্ধ একটি অরণ্য, এবং এর উপর দিয়ে যে রাস্তা চলে গেছে তার মধ্যে দিয়ে গাড়ি বা বাইক যাওয়ার শব্দ ছাড়া আর কিছুই তেমন শব্দ কিন্তু এখানে পাওয়া যাচ্ছে না। এখানে মূলত রয়েছে এই ভালকি মাচানের অরণ্য, মানে মাচান অরণ্য, এবং তার সঙ্গে রয়েছে একটি ছোট লেক আর একটি রিসর্ট। এটা মূলত একটা পিকনিক স্পট। আর বহু পুরানো একটি ওই মাচান স্তম্ভ বা ভালুক বা যেটাকে বলে ভালকি মাচান, সেটা রয়েছে। আপনাদের তো দেখালাম টাওয়ারটা। আর এখানটা মূলত পিকনিক স্পট। যদি কেউ পিকনিক করতে চান তাহলে আপনারা এই অঞ্চলটা কিন্তু বাঁচতে পারেন। অঞ্চলটা ট্যুরিস্ট স্পট হিসেবে খুব উন্নত কিছু মনে না হলেও এটা কিন্তু পিকনিক স্পটের জন্য যথেষ্ট ভালো একটি জায়গা। চলুন এবার আমরা যাই মাচান টাওয়ারের কাছে। টাওয়ারটা খুব ভালো করে একটু দেখা যাক। কিছুটা দূরেই গাছগাছালির ফাঁক দিয়ে চোখে পড়ে ভালকি মাচান টাওয়ার। সাধারণভাবে দেখলে যা বোঝা যায় এটি একটি প্লাস্টার বর্জিত মিনারের মতো, যা ইটের গাঁথুনি দিয়ে নির্মিত, যার চার কোণে 4টি ইটের স্তম্ভ রয়েছে। আরও সঠিকভাবে দেখলে বোঝা যায় এটা ভালকি মাচানের ধ্বংসাবশেষ। এটি ছিল মূলত একটি ওয়াচ টাওয়ার। ভিতরে রয়েছে গভীর সুড়ঙ্গ। এটা নাকি 25 কিলোমিটার দূরের বর্ধমান রাজবাড়ি পর্যন্ত চলে গেছে। আবারও কারো কথায় এই সুড়ঙ্গ দুর্গাপুর পর্যন্ত বিস্তৃত। এই পথ নাকি ব্যবহার করতেন তৎকালীন বিপ্লবীরা। 5টি স্তম্ভের মাঝখানের খানিকটা জায়গা নিয়ে লোহার জালে ঢাকা একটি কুয়োর মতো অংশ রয়েছে। বর্ধমানের রাজা নাকি অবসর কাটাতে ও শিকার করতে এই ওয়াচ টাওয়ারে আসতেন। বন্দুক হাতে অপেক্ষা করতেন শিকারের জন্য। অনেকের মতে ভালুক শিকারের লোভে ইংরাজ সাহেবরাও নাকি এককালে বন্দুক হাতে উপস্থিত হতেন এই ভালকি মাচানে। এই ওয়াচ টাওয়ারের নিচে এক পাশ থেকে ওপাশে যাওয়ার রাস্তা রয়েছে পূর্বে উল্লেখিত গর্ত বা কুয়ার উপর দিয়ে। যাওয়ার রাস্তার ছাদ খিলান দিয়ে নির্মিত, আর মাঝের পিলার ক্রমশ ছোট হতে হতে উঠে গেছে ওপরে। চলুন এখন সেই রাস্তা ধরেই মিনারটা ক্রস করা যাক। এখন সেই রাস্তার মাঝে দেখুন লোহার জালি দিয়ে ঢাকা সেই কুয়া বা গর্তের মুখ। এর ঠিক ওপরেও মিনারের মধ্যে দিয়ে একটি গর্ত সোজা উঠে গেছে ওপরে, এবং 2 গর্তের ব্যাস প্রায় সমান ও একটি মানুষ যাতায়াত করার মতোই, যা বিশেষভাবে লক্ষণীয়। সময় বদলেছে, বদল হয়েছে ভূপ্রকৃতিরও। ঘন জঙ্গল লঘু হয়ে উঠেছে। পার হয়ে গেছে বেশ কয়েকশো বছর। তাই এই জঙ্গলে ভালুক ছিল কি না
এই টাওয়ার থেকে ভালুক শিকার করা হতো কিনা তা আজ আর খুব বিচার্য বিষয় নয়। জঙ্গলাকীর্ণ জায়গায় এই প্রাচীন ওয়াচ টাওয়ার আজ শুধুই ট্যুরিস্ট স্পট, কখনো কখনো বা পিকনিক স্পট। তাই চলুন তৎকালীন এই ওয়াচ টাওয়ার অর্থাৎ এই মাচান টাওয়ারকে দেখা শেষ করে পা বাড়াই অন্য অঞ্চলগুলোর দিকে। এই ভালকি মাচান নামের সঙ্গেও জড়িয়ে আছে বেশ কয়েকটি মিথ, বেশ কিছু লোককথা। অনেকের মতে এই জঙ্গলে একালে ভালুকের দেখা মিলত, আর তাদের শিকারের মজা নিতে এখানে আসতেন রাজা মহারাজা ইংরাজ সাহেবরাও। তাদের দ্বারাই নির্মিত হয় এই ওয়াচ টাওয়ার বা মাচান টাওয়ার। তারই সৌজন্যে এই জায়গার নাম হয় ভালকি মাচান। আবার অনেকের মতে এর অনতি দূরেই রয়েছে ভালকি নামক গ্রাম। সেই গ্রামের অনেক মানুষের মাচান ছিল তৎকালীন এই জঙ্গলে, যাদের থেকেই এর নাম হয় ভালকি মাচান। তবে কারণ যাই হোক, ভালকি মাচান নামের মধ্যেই রয়েছে বেশ একটা আকর্ষণ, যা আমাদের মতো ট্রাভেলারদের কাছে ভ্রমণ পিপাসা তৈরির জন্য যথেষ্ট। এবার চলে এলাম ভালকি মাচান অরণ্যে। অরণ্য এখানে খুব টেন্স নয়। জঙ্গল লক্ষ্য করলেই দেখা যায় মানুষের প্রয়োজনের আতিশয্যে জঙ্গল স্থানে স্থানে সাফ হয়ে গেছে। তবুও বলি, গুসকারা বনাঞ্চলের একটি বড় অংশ জুড়েই রয়েছে ভালকি মাচান অরণ্য। মধ্যে মধ্যে নেশা জাগানোর মতো রূপের পসরা সাজিয়ে রয়েছে পলাশ সেবল। আর তাদের অরণ্য সঙ্গী হিসাবে খুঁজে পাবেন দেবদারু, আমলকি, হরিতকি, শাল, সেগুনদেরও। অন্য অরণ্যের মতো এই অরণ্যেরও বিভিন্ন রূপ রয়েছে। তবে ভয়ঙ্কর বন্য শ্যাপদ এই অরণ্যে তেমনভাবে খুঁজে পাবেন না। যদিও ভাগ্য ভালো থাকলে দেখা পেতে পারেন বনবেড়াল, শিয়াল ও বন্য বাঁদরদের। তবে বনের মধ্যে ঘুরে বেড়ানোর সময় খুব সতর্ক থাকার প্রয়োজন, কারণ বিষধর সর্পকুলের বিচরণ ক্ষেত্র এই জঙ্গল। আর হবেই বা না কেন, এটা যে তাদেরই সাম্রাজ্য, আমরা তো কেবল দর্শক মাত্র। জঙ্গলের ঘনত্ব কম হওয়ার কারণে সূর্যালোক মাটিতে যথেষ্ট পরিমাণে পতিত হয়। তার জন্য জঙ্গলের ফ্লোর অংশে জন্ম নিয়েছে ঘাস, আগাছা ও গুল্ম জাতীয় গাছের দল। এই জঙ্গলের মধ্যে মাঝে মাঝেই কিছু কিছু জায়গায় বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা লক্ষ্য করবেন। আরও ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পূর্বের অনেক পিকনিকের কিছু নিদর্শনও রয়েছে এখানে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই অংশগুলোতেই মানুষ পিকনিক করেন। তবে একটা কথা বলে রাখি, যারা আমার ভিডিও দেখে পিকনিক করতে ছুটে আসবেন ভালকি মাচান, একটাই অনুরোধ, প্রকৃতিকে কালিমালিপ্ত করবেন না। অন্ততপক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন। চেষ্টা করবেন বোতল, প্লাস্টিক, প্যাকেটের মতো নিদর্শনকে ফিরিয়ে নিয়ে যেতে নিজেদের সঙ্গে। এই জঙ্গলে ঘুরে বেড়ানোর মধ্যে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার ইচ্ছে মতো প্রকৃতির কোলে ঘন সবুজ বৃক্ষরাজির ছায়াতলে নাম না জানা পাখির মিষ্টি সুরকে উপভোগ করতে করতে জঙ্গলের মধ্যে বেশ কয়েক কিলোমিটার চলে যেতেই পারেন। তবে আমার দেয়া দুটি বার্তা মাথায় রাখবেন। অবশ্যই দিনের বেলায় ঘুরে বেড়ান, রাতের বেলা নয়। কারণ অন্য বন্য জন্তুর ভয় না থাকলেও বনমধ্যে বিষধর সর্পকুলকে এড়িয়ে চলা সম্ভব নয়। আর জঙ্গলের মধ্যে যতই ভিতরে প্রবেশ করবেন, আপনার কাছে দৃশ্যপট একই রকম মনে হবে। আপনি পথ হারাতে পারেন, তাই পূর্বের স্থানে ফিরে আসতে চিহ্ন দিয়ে যান। আর কাছে কম্পাস ও ম্যাপ থাকলে ভালো হয়, কারণ জঙ্গলের মধ্যে ইন্টারনেট লিংক পাওয়া যায় না। জঙ্গলের মধ্যে বেশ খানিকটা অংশ বিচরণ করে পুনরায় ফিরে এলাম পূর্বের দেখানো রাস্তায়। এতক্ষণ আপনারা দেখলেন ভালকি মাচান টাওয়ার ও তার পার্শ্ববর্তী জঙ্গল। চলুন এবার ঘুরে দেখব ভালকি মাচান লেক ও গেস্ট হাউস। তাই
জঙ্গলের মধ্যেই আবার একটুখানি রাইডের পালা। সোজা এই রাস্তা চলে গেছে ভালকি মাচানের টাওয়ারের পাশ দিয়ে, আর এই মোড় থেকে আরেকটি রাস্তা দেখুন ওয়াই শেপে ভাগ হয়ে চলে যাচ্ছে অরণ্যের মধ্যে। এটা কিন্তু মোরাম মাটির রাস্তা। দেখুন, আমি আপনাদের এটা বোঝানোর চেষ্টা করছি। এই রাস্তাটি সোজা বেরিয়ে যাচ্ছে ভালকি মাচান টাওয়ারের পাশ দিয়ে, আর ঠিক তার কিছুটা পূর্বে এই রাস্তা কিন্তু ওয়াই শেপে ভাগ হয়ে ঢুকে যাচ্ছে জঙ্গলের মধ্যে। দেখুন, লেখা আছে সুস্বাগতম অরণ্য সুন্দরী ভালকি মাচান। এখানেই রয়েছে অরণ্য সুন্দরী গেস্ট হাউস। আপনি এই গেস্ট হাউসে থাকার জন্য এটা বুক করতে পারেন, যার জন্য সমস্ত ইনফরমেশান আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। তার পাশেই পাবেন ভালকি মাচান পন্ড বা ভালকি মাচান লেক, একটা সুন্দর পুকুর রয়েছে, যার পাশটা কিন্তু চারপাশটা সুন্দর করে পার্কের মাধ্যমে সুসজ্জিত করা রয়েছে। আর আপনারা সামনেই দেখতে পাচ্ছেন অরণ্য সুন্দরী গেস্ট হাউস। এই অরণ্য সুন্দরী গেস্ট হাউসে কত রকমের ঘর রয়েছে এবং তার কী কী রেট রয়েছে, সমস্ত কিছু জানার জন্য, কিভাবে বুক করতে হবে, সব কিছু জানার জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখুন। এখানে আপনারা থাকতে পারেন একদিনের জন্য এবং এখানে পিকনিকও করতে পারেন। এখানে পিকনিক স্পটও রয়েছে। এইবার আমি এসে পৌঁছেছি মাচান পুকুরের ধারে। চলুন, ভালকি মাচানে যে পুকুর বা লেকটা রয়েছে, এখন আমি আপনাদের সেখানে নিয়ে যাই। এই যে অঞ্চলটা দেখছেন, এটা হচ্ছে মাচান পুকুর বা মাচান লেকের পাড়। আর ঠিক তার সামনে, মানে এই সিঁড়ি দিয়ে ওঠার ঠিক সামনে রয়েছে এরকম একটি ভালুকের মূর্তি। চলুন এবার যাই পুকুরের ধারে। খুব সুন্দর সুসজ্জিত একটা পুকুর। দেখুন, চারদিকে জঙ্গল আর মাঝখানে একটা সুসজ্জিত পুকুর, তার পাশে একটা ছোট পার্ক রয়েছে। এটা সেই পার্ক। চলুন এবার পার্কের মধ্যে দিয়ে একটু ঘুরে বেড়ানো যাক। পার্কের রাস্তাটা কাটিং, সুন্দর গাছের কাটিং দিয়ে বেশ সুসজ্জিত করা রয়েছে। আর পাশেই দেবদারু গাছ, দেখুন দেবদারু গাছ, দেবদারু গাছের সারি, সুন্দর বনানী মাঝে একটা সুন্দর পুকুর। এটা মাচান পুকুর নামে খ্যাত। অরণ্যের মাঝে এই রকম একটি সুসজ্জিত নির্জন পুকুর ও তার পার্ক অঞ্চল ভালকি মাচান ভ্রমণকারীদের নিকট একটি উপরি পাওনা বিশেষ। যারা নির্জনতাকে পছন্দ করেন, যারা নিত্যদিনের কোলাহল, নিত্য ব্যস্ততা ও ইটকাট জঙ্গলের মাঝ থেকে নিজেকে খুঁজে পেতে চান নির্জন সবুজ অরণ্যনানির মাঝে
হাতে 2-1 দিনের ছুটি থাকলে আপনারা পছন্দের জায়গা হিসাবে বেছে নিতে পারেন এই ভালকি মাচানকে। এই অরণ্য অঞ্চলে ঘুরে বেড়িয়ে ক্লান্ত হয়ে এই ছোট্ট পুকুরের ধারে ছায়া ঘেরা বসার জায়গায় দুদণ্ড জিরিয়ে নিতেই পারেন। এই পার্কে বসেই উপভোগ করতে পারেন এই জঙ্গলের মাঝে সবুজ অরণ্যনালীর প্রান্তে সূর্যাস্তকে। উপভোগ করতে পারেন জঙ্গলের বুকে ঝুপ করে নেমে আসা সন্ধ্যার অন্ধকারে ডেকে ওঠা ঝিঁঝির ডাককে। আর যদি আপনারা দঙ্গল বেঁধে পিকনিক করতে আসেন তাহলে এই পার্কই আপনাদের কাছে হয়ে উঠবে বেশ উপভোগ্য বিষয়। তার সঙ্গে জানিয়ে রাখি, এই পার্ক বা পুকুর চত্বরে কোনো প্রবেশ মূল্য নেই। এটা সেই মাচান পুকুর এবং তার পাশে দুটো বোট রাখা রয়েছে। তবে এখন বোটিং হয়তো বন্ধ আছে, কেননা বোটগুলো বোটিংয়ের মতো পরিস্থিতিতে নেই। কিন্তু চলুন এবার এই পার দিয়ে একটু পার্কটা ঘুরে দেখা যাক। কিছু বড় রঙ্গন গাছের সারি দেখুন, একদম লাল থোকা থোকা ফুল হয়ে রয়েছে। একদম নিরিবিলি জায়গা, শুধু পাখির শব্দ শোনা যাচ্ছে। ফিস্টের জন্য একদম আদর্শ জায়গা। বিশেষত ভালকি মাচান একটি পিকনিক স্পট। দেখুন এই পারেও রয়েছে দেবদারু গাছের সারি। এরকম সুন্দর বসার জায়গা রয়েছে পুকুরের ধারে। অরণ্যটা দেখছেন, তবে এই অরণ্যে তেমন কোনো বন্য শ্যাপদ নেই, যার জন্য ভীত হওয়ার কোনো প্রয়োজন রয়েছে। তবে এত সুন্দর গাছগাছালির পরিবেশ মনটাকে একদম অন্যরকম করে দেয়। দেখুন কি সুন্দর অরণ্যটা। ভালকি মাচান ফরেস্ট বা মাচান ফরেস্ট নামেও খ্যাত। অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত। এখানে একটি পিকনিক পার্টি এসছে, তারা পিকনিক করতে এসছে, কিন্তু এছাড়া আর কোনো লোক সমাগম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যারা নিস্তব্ধতাকে খুব পছন্দ করেন, নিস্তব্ধতাকে আপন করে নিতে চান, তারা কিন্তু ভালকি মাচানে আসতে পারেন। শুধু পিকনিক স্পট হিসাবে নয়, টুরিস্ট স্পট হিসাবেও এটাকে নিতে পারেন, এক বেলার জন্য আসতে পারেন। দেখুন আরেকটি বসার জায়গা রয়েছে। যারা রাইডে একদিনের জন্য বা একবেলার জন্য কোথাও যেতে চাইছেন, বা ড্রাইভ করতে একবেলার জন্য বা একদিনের জন্য কোথাও যেতে চাইছেন, তারা কিন্তু যদি কলকাতার পার্শ্ববর্তী কোনো এরিয়ার মানুষজন হয়ে থাকেন, তাহলে ভালকি মাচানকে আপনারা ডেস্টিনেশন হিসেবে বেছে নিতে পারেন। খুব সুন্দর এনভায়রনমেন্ট, দেখুন খুব সুন্দর এনভায়রনমেন্ট। ভিডিওর মাধ্যমে আমি কতটা বোঝাতে পারছি আপনাদের, সেটা কিন্তু আমি বুঝতে পারছি না।
পুকুরের এই পার থেকে পুকুরটা একটু দেখুন, দেখুন দুটো বোট রাখা রয়েছে। সন্ধ্যার পর জঙ্গলের হাজারো চেনা অচেনা শব্দ, ঝিঁঝির শব্দ, দূর দূরান্ত থেকে ভেসে আসা রাতচরা পাখির ডাক, নিকষ কালো জমাট পাটা অন্ধকারের মাঝে জোনাকির মিটমিট, বন্য পুকুরের জলে কিসের যেন প্রতিফলন, সবুজ অরণ্যের বুকে মমের মতো দাঁড়িয়ে থাকা জটাজুটোধারী বৃক্ষরাজি, আর নক্ষত্রখচিত বিরাট আকাশ, সব মিলেমিশে রাতের জঙ্গলের এক মায়াবী রোমাঞ্চ। সব জঙ্গলের মতোই এই জঙ্গলেও দিনে ও রাতে প্রকৃতির উপভোগ্যতার বিস্তর ফারাক, যা পরখ না করলে বোঝার কোনো উপায় নেই। ভালকি মাচান অরণ্যের প্রকৃতি বিভিন্ন ঋতুতে বিভিন্নভাবে সাজে রঙে সেজে ওঠে। দিনে ও রাতেও প্রাচুর্য আলাদা। যদি বিভিন্ন ঋতুতে এই নির্জন বন্য প্রকৃতিতে থেকে দিনে রাতে প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শকে উপভোগ করতে চান, নির্জন বন্য প্রকৃতিকে আলিঙ্গন করতে চান, তাহলে আপনাকে রাত্রিযাপন করতেই হবে। তার জন্যই এখানে রয়েছে অরণ্য সুন্দরী গেস্ট হাউস, ঠিক যার সামনের প্রাঙ্গণে আমি এখন দাঁড়িয়ে রয়েছি। এখানেই আপনি পেয়ে যাবেন রাত্রিযাপনের ব্যবস্থা। এদের রয়েছে আদিবাসী নৃত্য, ক্যাম্পফায়ার ও নিজস্ব পিকনিক এরিয়ার ব্যবস্থা। এই গেস্ট হাউস সম্বন্ধে বাকি সব তথ্যের জন্য ডেসক্রিপশন বক্স অবশ্যই দেখুন, কারণ আপনাদের সুবিধার্থে সেখানেই সব তথ্য আমি লিপিবদ্ধ করলাম। ভালকি মাচান অরণ্য এরিয়া সমস্ত ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। সমস্ত ইনফরমেশান আপনাদের দিলাম, কিছু ইনফরমেশান আপনাদের ভিডিওতে দিলাম, আর কিছু ইনফরমেশান যেগুলো অত্যন্ত উপযোগী আপনাদের প্রয়োজন এখানে আসার জন্য, সেগুলোর জন্য অবশ্যই আপনারা ডেসক্রিপশন বক্স দেখুন। যারা এই ভিডিও দেখার পরে ভালকি মাচানকে পিকনিক স্পট হিসেবে বেছে নিয়েছেন 2024 অথবা 2025-এ, তারা ভালকি মাচান আসার পরে এই জায়গা পিকনিক স্পট হিসেবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে এসে আপনারা জানিয়ে দিন। তাহলে আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।